তাহলে কার্শফের দুইটা ল আছে, ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল। তো আমরা বলতেছি ফার্স্ট ল তোমার algebraic sum of currents meeting at junction is always zero. Marker. আচ্ছা, তাহলে এটা হচ্ছে বলছি যে একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে, যে কোনো একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে কারেন্টের বীজগাণিতিক যোগফল একটা জাংশনে জিরো হবে। তো এটা তোমরা জানো, এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা দিয়ে থাকি যে যদি এরকম একাধিক কারেন্ট একটা পয়েন্টে মিলিত হয়, ঠিক আছে, সাপোজ এটা একটা জাংশন পয়েন্ট, যদি এদিক থেকে আসে, এদিক থেকে যায়, এদিকে যায়, হ্যাঁ, এরকম যদি হয়, এবং এই কারেন্টটাকে যদি আমরা I1, এটাকে যদি আমরা I2, আমরা I3 বলি, তাহলে আমরা বলবো তখন যে I1 is equal to I2 plus I3, বা আমরা একসাথে যদি বলি I1 minus I2 minus I3 is equal to 0। এখানে হচ্ছে ডিরেকশনের উপরে নির্ভর করবে। যদি যে কোনো একদিক থেকে জাংশনের দিকে আসে, সেটাকে আমরা পজিটিভ ধরি, তাহলে যখন জাংশন থেকে বের হয়ে যাবে সেটাকে আমরা নেগেটিভ ধরবো। অথবা উল্টা, যদি এমন হয় যে মানে জাংশন থেকে বের হয়ে যাচ্ছে যে ইলেকট্রিসিটিটা, সেটাকে আমরা পজিটিভ ধরি, তাহলে যেটা জাংশনের দিকে আসবে সেটাকে আমরা নেগেটিভ ধরবো। মানে আলটিমেটলি এখানে যতটুকু সাপ্লাই আসবে ততটুকুই বের হয় আর কি, ঠিক আছে। এবং এটার মাধ্যমেই আমরা এই ফর্মুলাটা এস্টাবলিশ করতে পারি যে অ্যালজেব্রিক সাম, বীজগণিতিক যোগফল যেটা, সেটা হচ্ছে কি জিরো হয় একটা জাংশনে। তো এটা স্লাইড পুরো দেখা যাচ্ছে, হ্যাঁ, পুরো দেখা যাচ্ছে স্লাইড, পুরা দেখা ঝাপসা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার। নাকি ডানে একটু দেখা যাচ্ছে না, ওইটা বলতেছে সে। স্যার। জি স্যার, ডানে একটু। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে আমাদের কার্শফ ফার্স্ট ল। তাহলে আশা করি তোমরা মানে আরো কমপ্লিকেটেড সার্কিট হলে, মানে একাধিক হলেও এই জিনিসটা বুঝতে পারবা। শুধু মনে রাখবা যে যে কোনো একটা ডিরেকশন বরাবর পজিটিভ হলে বাকি অন্য ডিরেকশনে নেগেটিভ আর কি, ঠিক আছে। আমি এটা এটা একদম সহজ করে রাখছি। এখন যদি আমরা একটু মনে করো একটু একটু ডিফিকাল্ট করে সার্কিটটা আঁকি, হ্যাঁ, তাহলে সাপোজ আমরা যদি মনে করি এরকম বললাম যে অনেকগুলো পয়েন্ট দিলাম, ঠিক আছে, 5-6টা দিলাম আর কি, হ্যাঁ,
এর মধ্যে মনে করো কিছু ইন দিলাম, কিছু আউট দিলাম, সাপোজ, ঠিক আছে? তাহলে এগুলোর নাম দিলাম মনে করো I1, I2, I3, I4, I5, I6। তাহলে এরকম যদি আমাদের সার্কিট হয়, নেটওয়ার্ক হয় আর কি, তাহলে এক্সপ্রেশনটা কেমন হবে দেখো। আমরা দেখতেছি যে এখানে কেবলমাত্র দুইটা, হুম, দুইটা হচ্ছে তোমার আউটার ডিরেকশনে, বাইরের দিকে যাচ্ছে, I3 এবং I4, আর বাকি সবগুলা ইনওয়ার্ড ডিরেকশনে। তাইলে কি, তাইলে হচ্ছে যে এই বাকি সবগুলার সাইন একরকম থাকবে আর ওই দুইটা আরেক রকম থাকবে। মানে ফর্মুলা তাহলে এরকম হবে যে যদি I1 কে প্লাস বলি তাহলে আমরা বলবো I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 প্লাস I5 প্লাস I6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? তার মানে যারা ইন করছে তাদের পাস ধরলে আমরা এভাবে লিখবো। আর উল্টাও কিন্তু লিখতে পারতাম, হ্যাঁ, মানে I3 এবং I4 কে প্লাস ধরে বাকিগুলোকে মাইনাস ধরেও বলতে পারতাম। এর মূল কথা হলো যে জাংশনে যে পরিমাণ কারেন্ট আসবে ঠিক সেই পরিমাণ কারেন্ট কি হবে, জাংশন থেকে বাইরের দিকে চলে যাবে, বের হয়ে যাবে। তাহলে এখানে এই দুইটা বাইরের দিকে যাচ্ছে আর এইগুলো আসতেছে, তাহলে এই সবগুলো যোগফল এই দুইটা যোগফলের সমান হয়, মানে এই সবগুলো সমান এই দুইটা। সো দ্যাটস ইট। হ্যাঁ, এটা হলো আমাদের কারশফস ফার্স্ট ল। এখন আসো আমরা কারশফস সেকেন্ড লতে আসি। তাহলে এটা আমাদের প্রথমে বলছি যে টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, ওই দিনে ক্লোজ সার্কিট। তাহলে আগে কিন্তু এরকম কথা ছিল না। প্রথম যে ফর্মুলাটা আমরা পড়লাম সেখানে কিন্তু আমাদের মানে ক্লোজ সার্কিট হতে হবে কি ওপেন সার্কিট হতে হবে, মানে একটা জাংশন হলেই হবে বলছে আর কি। হ্যাঁ, তো এখানে আমরা বলছি যে যদি একটা ক্লোজ সার্কিট হয়, ঠিক আছে, এবং তার ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা, সেই ইলেকট্রোমোটিভ ফোর্সের অ্যালজেব্রিক সাম যেটা আর কি, হ্যাঁ, সেটা ইলেকট্রোমোটিভ ফোর্সের ইজ ইকুয়াল টু হবে, মানে সমান হবে কি অ্যালজেব্রিক সাম অফ দ্য প্রোডাক্ট অফ কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইন ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ দ্য সার্কিট। তার মানে এই ব্রাঞ্চের বিভিন্ন জায়গায় যদি একাধিক কারেন্ট এবং রেজিস্ট্যান্স থাকে তাহলে তাদের যোগফলের সমান হবে এই অ্যালজেব্রিক সামটা। ঠিক আছে? তাহলে এটা হলো তোমার কারশফস ভোল্টেজ ল, অথবা আমাদের সেকেন্ড ল বলতে পারি। আমরা একটু বুঝাই জিনিসটা, যদি মনে না থেকে থাকে তোমাদের। আর যদি মনে থেকে থাকে তাহলে তো ভেরি গুড। আমি এই লটা বোঝানোর জন্য সচরাচর বলে থাকি যে ধরে নাও একটা ফ্যামিলি, ফ্যামিলিতে হচ্ছে যে তোমার
ইনকাম করতেছে একজন, মানে মনে করো বাবা হচ্ছে একমাত্র ফ্যামিলির আর্নিং মেম্বার। তো তাহলে এও ধরে নাও যে তোমার ওই ফ্যামিলিতে কোনো সেভিংস নাই, মানে বাবার যা ইনকাম মান্থলি ওইটাই হচ্ছে ফুল ফ্যামিলির এক্সপেন্ডিচার, খরচ আর কি। ঠিক আছে, তাইলে কি দাঁড়ালো ব্যাপারটা? ব্যাপারটা দাঁড়ালো যে বাবার ইনকাম সমান, মনে করো যে সাপোজ দাদা দাদির ওষুধ, হ্যাঁ তোমাদের খাবার খরচ, ছেলের শিক্ষা খরচ, হ্যাঁ সামথিং ব্লা 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 সবকিছু মিলায়ে ইজ ইকুয়াল টু জিরো, মানে এটা সমান ওই সবগুলোর যোগফল। এটাই হচ্ছে তোমার সেকেন্ড ল অফ কারশফ আর কি। ঠিক আছে, যেহেতু এটা ক্লোজ সার্কিট বলা হবে, তো একটা ক্লোজ সার্কিটে তোমার বাইরে থেকে এনার্জি তো আসার সুযোগ থাকবে না, প্রোভাইডেড দ্যাট সেখানে যে পরিমাণ এনার্জি দেওয়া আছে, মানে যেটাকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা ভোল্টেজ বলে, তাহলে একটা সার্কিটের পাওয়ার হাউস অথবা খাবার অথবা ফুয়েল, হ্যাঁ সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। তাইলে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ যেটা যতটুকু থাকবে, পুরা সার্কিটের যা যা থাকবে, যত জায়গায় ভোল্টেজ রেজিস্ট্যান্স এবং কারেন্টের সমন্বয়ে ভোল্টেজ ড্রপ করবে, সব জায়গাগুলোতে ভোল্টেজ ড্রপের যোগফল ইজ ইকুয়াল টু এই ইএমএফ এর সমান। আমরা যদি একটা সার্কিটকে দেখাতে চাই তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো জিনিসটা। আমরা মনে করো এরকম বলতেছি, সাপোজ যে মনে করো একটা ফ্যান, এখানে একটা মনে করো যে তোমার এখানে তো আসলে রেজিস্ট্যান্স ডাইরেক্ট থাকে না, আঁকতে হয় আর কি। আমি একটু আঁকলে অন্যভাবে আঁকতাম আর কি। সাপোজ মনে করো যে এটা একটা পাওয়ার সাপ্লাই, এখানে একটা লাইট জ্বলতেছে, এটা মনে করো একটা ফ্যান, সাপোজ এটা আরেকটা কিছু অন্য কিছু, এটা ফ্যান হলে এটা মনে করো, আচ্ছা আরেকটা লাইট মনে করো, হ্যাঁ ডাইরেক্ট তো কোথাও আসলে এই রেজিস্ট্যান্স থাকবে না। রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে তোমার একটা সার্কি এই একটা ইয়ে, মানে একটা ইনস্ট্রুমেন্টের এগেনস্টে। একটা ইনস্ট্রুমেন্ট তোমার রান করাতে হলে অবশ্যই সেখানে ভোল্টেজ ড্রপ হয়, সেখানে একটা রেজিস্ট্যান্স থাকবে এবং এই রেজিস্ট্যান্সটার মাধ্যমে এই কারেন্টটা কিভাবে কোন দিকে কনভার্ট হবে সেটা নির্ভর করবে। আই মিন এখানে কারেন্ট লাইট শক্তিতে, লাইট এনার্জিতে কনভার্ট হতে পারে, এটা আহ তোমার হিট এনার্জিতে কনভার্ট হতে পারে, এটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হতে পারে। এটা ডিপেন্ড করবে যে সোর্সের মানে এনার্জি কিভাবে ইউজ হচ্ছে সেটা সিস্টেমের উপর, কিন্তু সব জায়গায় ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এরকম যদি হয় আর কি, হ্যাঁ এরকম মনে করে এরকম আছে, সাপোজ এরকম একটা কিছু আছে, তাহলে এখানে সোর্স তো এটাই। এখন এটা চলুক এটা চলুক এটা চলুক যাই চলুক, সব জায়গাগুলোর এই ভোল্টেজ গুলো যোগ করলে এইটার ভোল্টেজের সমান হবে। এটাই হলো সহজ কথা একদম। এখন একটা সার্কিটের ভোল্টেজকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বলে থাকি, এটাকে আমরা ই বলতেছি। আর আমরা ফর্মুলা জানি ই বা ভি ইজ ইকুয়াল টু কি, আই আর। ঠিক আছে, এটা আমরা জানি। তো আই মিনস কারেন্ট এবং আর মিনস হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এই প্রত্যেকটা জিনিসকে রান করাতে হলে একটা রেজিস্ট্যান্স লাগবে, অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এবং এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। সো এই কারেন্ট রেজিস্ট্যান্স এর গুণফল, যেটা আমরা যেটা লিখছিলাম যে প্রোডাক্ট অফ কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, বেসিক্যালি দিস ইজ অ্যানাদার ভোল্টেজ। হ্যাঁ, তাহলে এইখানে যদি সবগুলোতে ভোল্টেজ ভি1 ভি2 ভি3 হয়, তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স এটা ইজ ইকুয়াল টু হবে ভি1 প্লাস ভি2 প্লাস ভি3। একদম সহজ কথা। হ্যাঁ, আমি আবার বলতেছি যে যেহেতু এইখানে কোনো সোর্স নাই, ঠিক আছে, এখানে কোনো এনার্জি সোর্স নাই এইটা ছাড়া,
তাহলে ন্যাচারালি যে যা যা ঘটবে সব এটার জন্যই ঘটবে, এবং যখন এটার এনার্জি শেষ হয়ে যাবে তখন সবকিছু বন্ধ হয়ে যাবে। কারণ এখানে বাহ্যিক কোনো সোর্স নাই। এখানে যদি অন্য কোনো সোর্স থাকতো বা সোর্স রাখার কোনো সিস্টেম রাখতাম, তাহলে সেটাকে আমরা ক্লোজ সার্কিট বলতে পারতাম না। হ্যাঁ, সেটাকে তখন আমরা ওপেন সার্কিট বলতাম বা অন্য কিছু বলতাম। তো আমরা যেহেতু শুরুতেই বলে দিয়েছি ক্লোজ সার্কিট, এরকম ক্লোজ সার্কিট, এন্ড দ্যাটফোর ডেফিনেটলি ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইকুয়াল টু, বাকি যত জায়গায় এটা ভোল্টেজ ড্রপ করবে, বিভিন্ন ব্রাঞ্চ বলছে, হ্যাঁ ব্রাঞ্চ মানে এরকম সিস্টেম আর কি। না এখানে তিনটা হতে পারে, পাঁচটা হতে পারে, আবার একটাও হতে পারে। তাহলে একটা হলে কি হবে, সিম্পলি এটা ইজ ইকুয়াল টু এটাই হবে আর কি, ঠিক আছে। তো এইগুলো, এটা হলো যে আমাদের সেকেন্ড ল অফ কার্শফ ল। হ্যাঁ, সেকেন্ড কার্শফ ল। কার্শফের দুইটা ল, একটা হচ্ছে কারেন্ট ল, একটা হচ্ছে ভোল্টেজ ল। এখন এই যে কার্শফের ল, মানে কারেন্ট ল এবং ভোল্টেজ ল, তোমার এইটার আলোকে, মানে এই দুইটাকে ইস্টাবলিশ করার জন্য, অথবা এটার মাধ্যমে একটা সিস্টেম আমরা এস্টাবলিশ করি, সেটাকে আমরা বলি হচ্ছে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল, যেটা তোমাদের আসলে প্র্যাকটিক্যালি লাগবে। যদি এই সেমিস্টারে প্র্যাকটিক্যাল অফার করা হয়, এখনো সুযোগ আছে, কারণ আমাদের সবগুলা অ্যাপ্লিকেশনই গেছে ইউজিসি বরাবর। এখনো ইউজিসি কোনো ডিসিশন দেয়নি, বিকজ একটা সম্ভাবনা শুনতেছি যে তোমার সেপ্টেম্বর থেকে নাকি সবকিছু খুলে দেওয়ার ব্যাপার আছে। এরকম হলে হয়তো ওরা পারমিশন দিয়ে দিবে, এন্ড দেয়ারফর তোমাদের ফিজিক্যাল ক্লাস হলে কিন্তু ল্যাব গুলো হবে, বিশেষ করে যেগুলো মানে অটোমেটিক্যালি যেসব ল্যাব হওয়ার কথা সেমিস্টার ওয়াইজ। তো সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন আমরা পাবো বা দরকার হবে। তাহলে আমরা যখন দেখব তখন দেখব। আপাতত আমরা এটাকে একটু আহ, নতুন ভাবে না, মানে পুরানো জিনিস একটু নতুন ভাবে মনে করার চেষ্টা করি। তাহলে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল যেটা, সেটা আমরা যদি চারটা রেজিস্ট্যান্স একটা সিকোয়েন্সে সাজাই, তাদের মাঝখানে গ্যালভানোমিটার দিয়ে এবং দুই প্রান্তের সাথে তোমার ভোল্টেজ সোর্স দিয়ে এরকম একটা ব্যাপার থাকে, তাহলে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল দাঁড়ায়। তো এগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপরে চলো আমরা একটু লিখি জিনিসটা, ব্যাখ্যাটা, তারপরে আমরা এটা প্রুফ করব। ভেরি ইজি। তো শুরু করা যাক হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল ইউজিং কার্শফ ল। ইফ ফোর জাংশন, শর্টকাটে লিখতে গেলে এই সমস্যা, আর মেড due to the formation of a closed loop by connecting, স্যার ঝাপসা দেখা যাচ্ছে। একটু ধৈর্য ধরো, আমি আগে লিখে নিই। Four resistors in series and আবারও ঝাপসা দেখা যায় স্যার। in if an electric cell লিখতে is দে স্যারকে লিখতে দে আগে। connected between the two opposite junctions and a galvanometer
is connected between the other two opposite junction, then the circuit thus forms is called a Wheatstone bridge. আচ্ছা বেসিক্যালি হুইটস্টোন ব্রিজ কিভাবে ফর্ম করে সেটা লিখছি এখানে। এখন কি দেখা যায় নাকি এখনো ঝাপসা? দেখা যাচ্ছে স্যার। একটা বিষয় ছিল স্যার, আমরা কি স্যার মিড টার্মের আগে নোটগুলা পাবো স্যার? হ্যান্ড নোট। তোমরা তোমরা আমার সাথে দেখা করতে পারো চাইলে, যে কোনো একজন তোমাদের ডিপার্টমেন্ট এক সেকশন থেকে একজন, আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে তোমরা ফটোকপি করে নিয়ে নিজেদের মধ্যে কোনোভাবে যদি নিয়ে নিতে পারো তাহলে আমার কোনো আপত্তি নাই। আর যদি ছবির কথা বলো, ছবি তো আমি আসলে দিয়ে দিয়েছি, তোমাদের প্রবলেম হয়েছিল বললে আমি আবার দিব। আমি ছবি তুলছিও কালকে, মানে দেওয়া হয় না আর কি, মানে কাজ না থাকলে আলসা হয়ে যায়, অন্য কাজে ব্যস্ত থাকি আর কি, এগুলো ভুলে যাই। ছবি আবার দিয়ে দিব আজকে। আর ফিজিক্যালি নিতে চাইলে কোনোভাবে আসতে হবে কাউকে। ঠিক আছে, ওকে। তাহলে এখন আসো, তোমার যে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের যে ব্যাপারটা, সরি প্রিন্সিপাল না, হ্যাঁ, হুইটস্টোন ব্রিজ ফরমেশন, এইটা আসলে তো ছবি এঁকে দেখাতে হবে। এই জন্য আমি মুছে দিব, তবে মুছার আগে একটু পড়তেছি, তোমরা পড়ে পড়ে বুঝাই, তারপরে আবার ছবি এঁকে বুঝাই দিব। তাহলে ডাবল বোঝানো হবে, আশা করি তখন আর প্রবলেম থাকবে না। তাহলে এখানে এখানে বেসিক্যালি একটা ক্লোজ লুপ ক্রিয়েট করা হবে, ঠিক আছে, যেখানে থাকবে হচ্ছে তোমার 4টা জাংশন, এবং সেখানে 4টা রেজিস্টরকে কানেক্টেড করা হবে কিভাবে, সিরিজে। তোমরা নিশ্চয়ই সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন জানো। যে সিরিজ হচ্ছে তোমার রেজিস্টর গুলা হচ্ছে কি একটার পর একটা, মানে একটার এন্ড আর একটার বিগিনিং এভাবে। আর প্যারালাল ছিল হচ্ছে তোমার সবগুলোর স্টার্টিং পয়েন্ট এক জায়গায়, সবগুলোর এন্ডিং পয়েন্ট আর এক জায়গায়। তাহলে এখানে বেসিক্যালি ওই সিরিজে, অর্থাৎ একটার স্টার্টিং এর সাথে আরেকটার এন্ড এইভাবে কানেক্টেড কইরা, যে কানেকশন সেইভাবে 4টা রেজিস্টরকে কানেক্টেড করা হবে। তাহলে 4টা রেজিস্টর যখন কানেক্টেড করা হবে তখন এদের মিটিং পয়েন্ট থাকবে 4টা। এই 4টা মিটিং পয়েন্টের মধ্যে যে কোনো 2টার মধ্যে বলতেছে যে দেখো তোমার একটা ইলেকট্রিক সেল, বা তোমার বলতে পারো যে পাওয়ার সাপ্লাই, অথবা ইলেকট্রোমোটিভ ফোর্স, অথবা ভোল্টেজ, যাই হোক। তো এইটা কানেক্টেড থাকবে 2টা অপোজিট জাংশনের মধ্যে। এবং আমাদের যদি 4টা জাংশন, 2টা অপোজিট জাংশনের মধ্যে ইলেকট্রিক সেল রাখলে বাকি 2টা অপোজিট জাংশনের মধ্যে থাকবে হচ্ছে গ্যালভানোমিটার। এবং এইভাবে যে সার্কিটটা ফর্ম করবে সেটাকে বলবো আমরা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এই হলো টোটাল ডেসক্রিপশন। তাহলে আশা করি যে কোনো প্রবলেম নাই। আমরা এখন একটু যদি ড্র করি তাহলেই আমরা জিনিসটা বুঝতে পারবো, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আসো আমরা এটা মুছে মূল কাজে চলে যাই। আশা করি তোমরা তুলে ফেলেছো অথবা স্ক্রিনশট নিয়ে ফেলেছো, ইনফ্যাক্ট ভিডিও তো দেওয়া হবে। মানে এটাই, আমি আর এখন এত সময়
পাওয়া যায় না, এডিট করা খুব ঝামেলা। আমি অ্যাজ ইট ইজ যেমন ভিডিও তেমনই দিয়ে দিব। সো তোমরা পেয়ে যাওয়ার সমস্যা নাই। তাহলে আমরা যদি একটু ড্র করি হুইটস্টোন ব্রিজটা, যেভাবে আমাদের এখানে ডেসক্রিপশন ছিল সেভাবে, তাহলে আমরা ওইভাবে ড্র করব যে আমরা বলছিলাম যে একটা একটা রেজিস্ট্যান্সের সাথে আরেকটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড করব। আমরা করি সিরিজে কানেক্টেড। এই মনে করলাম একটা রেজিস্ট্যান্স, এদিকে দিলাম আরেকটা রেজিস্ট্যান্স, এদিকে দিলাম আরেকটা রেজিস্ট্যান্স, এন্ড এদিকে দিলাম আরেকটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, চারটা জাংশন হয়ে গেল আমাদের। এই দুইটার মাঝখানে আমরা দিচ্ছি হচ্ছে তোমার পাওয়ার সাপ্লাই, সেল দিলাম এখানে একটা, এবং এই দুইটার মাঝখানে আমরা দিলাম হচ্ছে একটা গ্যালভানোমিটার। ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে এটাই হচ্ছে আমাদের, মানে অ্যাকর্ডিং টু ডেসক্রিপশন হুইটস্টোন ব্রিজ এটাই। তাহলে আমরা এখানে কি করব, কার্সফ ল অ্যাপ্লাই করব এবং এর মাধ্যমে আমরা কি করব, তোমার হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের একটা ফর্মুলা বের করব, বেসিক্যালি আর কিছুই না। তাহলে আমরা যদি ধরে নিই যে তোমার এখানে আমরা এটাকে ই বলতেছি এবং আমরা ন্যাচারালি জানি যে কারেন্ট ফ্লো করে ফ্রম নেগেটিভ টু পজিটিভ, তাহলে এই দিকে, সো এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, আমরা এটার পয়েন্ট নাম দিলাম, সাপোজ এটাকে আমরা বলছি এ, তারপরে তোমার এটাকে আমরা বলতেছি সাপোজ হচ্ছে বি, এটাকে সি, এটাকে ডি, এরকম বললাম। তাহলে দেখো যে কারেন্ট এখানে আসার পরে দুই দিকে বিভক্ত হয়ে গেছে, দুই ডিরেকশন। সো আমরা মনে করো এই আই কে এদিকে লিখলাম, আই এর একটা অংশ I1 এদিকে গেছে, আই এর আরেকটা অংশ I2 এটা এদিকে গেছে। হ্যাঁ, এখন আসো যে তোমার এইবার এই I1 কারেন্টটা বিতে আসার পরে আবার এদিকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ I3 একটা অংশ গেছে হচ্ছে এদিকে এবং IG গেছে গ্যালভানোমিটার ভিতর দিয়ে। ঠিক আছে, এরকম। এবং এই I2 যে অংশটা সেটা এখান থেকে এদিকে চলে গেছে এবং সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার I4 ডিরেকশন। ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে টোটাল কারেন্টের ডিরেকশন আমরা পাইলাম। এখানে রেজিস্ট্যান্স গুলা আমরা বলতেছি যথাক্রমে এটাকে পি রেজিস্ট্যান্স, এটাকে কিউ রেজিস্ট্যান্স, এটাকে আর এবং এটাকে এস, এগুলো আমরা নাম দিচ্ছি। তাহলে এই হলো আমাদের টোটাল ডেসক্রিপশন। তাহলে এখন যদি আমরা কারশফস এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করি এই ক্লোজ সার্কিটের জন্য, তাহলে আমরা কি পাই সেটা আমরা একটু দেখি। আমরা কারশফের ফর্মুলাটা অ্যাপ্লাই করব বিভিন্ন অংশে আলাদা আলাদা ভাবে, ক্লোজ লুপ ধরে ধরে। ঠিক আছে, তাহলে আমরা বলছি যে মনে করো আমরা যদি একটা জাংশন কনসিডার করি তোমার বি পয়েন্টে। ঠিক আছে, এই বি পয়েন্টে একটা জাংশন কনসিডার করলাম মনে করো। তাহলে এইখানে যদি আমরা একটা কারশফের ফর্মুলাটার ফার্স্ট ল, যেটা প্রথম অংশটা যদি আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে, এখানে আমরা কি করব, কারশফের ফার্স্ট লটা অ্যাপ্লাই করব বি পয়েন্টে। তাহলে কারশফের ফার্স্ট ল কি ছিল, কারেন্ট ল ছিল। তাহলে কারেন্ট ল থেকে বি পয়েন্টে কারশফের ফার্স্ট লটা আমরা কি পাবো বলতে পারো কেউ? স্যার কোন পয়েন্টে? বি পয়েন্ট, বি পয়েন্ট। বি তে স্যার I1 is equal to I3 plus IG. At B, I1 is equal to I3 plus I3, IG. IG. I3 plus IG। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি, সাপোজ আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন বললাম।
এবং আমরা যদি তাহলে ডি পয়েন্টে বলি তাহলে কি হবে? ডি পয়েন্টে I2 plus Ig is equal I4. আচ্ছা, তাহলে ডি পয়েন্টে আমরা বলতে পারি I4 is equal to I2 plus Ig, একই কথা, ও যেটা জি স্যার। বলছেন উল্টা উল্টা ভাবে লিখছি আর কি। আশা করি সবাই বুঝতেছো নাকি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ওকে, ভেরি গুড। এখন আমরা যদি এটা দিলে আমরা কি করছি, আমরা ফার্স্ট ল অ্যাপ্লাই করছি দুইটা পয়েন্টে, একটা পয়েন্ট বি পয়েন্ট, একটা পয়েন্ট ডি পয়েন্ট। এখন আমরা কারশফের সেকেন্ড ল যেটা শিখলাম সেটা যদি অ্যাপ্লাই করি, আমরা কোথায় অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করতেছি হচ্ছে এ বি ডি এ, এই লুপে। হ্যাঁ, একটা লুপ আমরা ক্রিয়েট করতেছি। লুপটা আমরা বলছি হচ্ছে এ বি ডি এ। এই লুপে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে কারশফের সেকেন্ড ল। তাহলে তখন আমাদের এক্সপ্রেশনটা কেমন হবে কেউ বলতে পারবা? Pi1 plus Gig minus I2R বা RI2 ইজ ইকুয়াল টু 0, যেহেতু এখানে কোনো সোর্স নাই। এক্স্যাক্টলি। এবং এখানে I2 এর ক্ষেত্রে মানে I2 আর এর ক্ষেত্রে মাইনাস I2 কেন বলছো সেটাও বলো, সবাই শোনো। কারেন্টের ডিরেকশন বিপরীত দিকে স্যার। হুম, তাহলে সবাই দেখো, দেখলেই বুঝতে পারবা সে যেটা বলছে ঠিক বলছে, যে এটা হচ্ছে তাহলে I1P প্লাস IgG মাইনাস I2R ইজ ইকুয়াল টু 0। তো ন্যাচারালি আচ্ছা, ইজ ইকুয়াল টু 0 ঢুকে গেছে, তো এটা কোনো ব্যাপার না, বুঝতে পারতেছ। তারপরে আমি ঘুরাই দিই আর একটু। আচ্ছা, তো ন্যাচারালি দেখো কারেন্টের ডিরেকশন এখান থেকে এদিকে যাচ্ছে, then এদিকে এখানে উল্টা হয়ে গেছে, তো এটাও নেগেটিভ, সহজ কথা। তাহলে এখন এটা অনেকটা আরেকজন ভেক্টরের মতো আর কি স্যার। এখন মানে তুমি বলো, ডিরেকশন আরেকটা বলো। হ্যাঁ, ডিরেকশন যে স্যার, ভেক্টরের ডিরেকশন মতো উল্টা তো। থাকলে ওইটা আর কি মাইনাস হবে স্যার, মানে ভেক্টরের মতো অনেকটা। হ্যাঁ, না সেটা তো আমি আগেই বলছি। ঠিক আছে, তুমি যেভাবে বুঝো সমস্যা নেই। তুমি বলো তাহলে, আবার বলো। তাহলে তুমি বলো এখন যে বি সি ডিবি, এই লুপের জন্য তোমার এক্সপ্রেশনটা কেমন হবে বলো। যে বলতেছো ইমব্রোজ, তুমি আর বললো না, অন্য কেউ বলুক। আই আই আইজি আইজিজি প্লাস I3Q ইকুয়াল I4S। কি বলতেছো ঠিক মতো বলো, দেখে বলো, ছবি তো স্যার আঁকাই আছে। আইজিজি প্লাস I4S হুম হুম মাইনাস I3Q। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে আমরা ওটা বলতে পারি যে এরকম IgG প্লাস I4S মাইনাস I3Q ইজ ইকুয়াল টু 0। এটা আমরা বলতে পারি এখন। আশা করি সবাই বুঝতেছো, না বোঝার কিছু নাই। এটাকে আমরা ইকুয়েশন 3, এটাকে আমরা ইকুয়েশন 4 বলতেছি। এখন আহ আমরা বলতেছি যে তোমার হুইটস্টোন ব্রিজের একটা কন্ডিশন আছে, যে যদি তোমার কি হয়, ব্যালেন্স পজিশন হয়, অর্থাৎ এই বি পয়েন্ট এবং ডি পয়েন্টের মধ্যে কোনো পটেনশিয়াল ডিফারেন্স না থাকে, কি না থাকে, কোনো পটেনশিয়াল ডিফারেন্স, তাহলে কোনো কারেন্ট এখানে ফ্লো করবে না। একটা জিনিস খেয়াল করে দেখো যে এই আই কারেন্টটা দুই ভাগে সমানভাবে বিভক্ত হয়ে গেছিল।
তো যদি ধরে নিই যে এই I1 এবং I2 সমান, এবং যদি আমরা এও ধরে নিই যে P এবং Q এর মানও সমান, তাহলে কিন্তু বি পয়েন্ট এবং ডি পয়েন্টে I1 থেকে যতটুকু রেজিস্ট্যান্স নষ্ট হয়ে বাকিটুকু পি পর্যন্ত পৌঁছাবে, ঠিক I2 অতটুকু কারেন্ট নষ্ট হয়ে ডি পর্যন্ত পৌঁছাবে। তো দুই জায়গায় যদি সেম পরিমাণ কারেন্ট থাকে, তাহলে তাদের মধ্যে কোনো কি থাকবে না, পটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, তারা কারেন্টের ইকুইলিব্রিয়াম স্টেটে অবস্থান করবে। তো সেটা যদি হয়, মানে যদি কোনো পটেনশিয়াল ডিফারেন্স না থাকে, তাহলে এই আইজি কারেন্টের মান 0 হবে, মানে এখান দিয়ে কোনো কারেন্টই আসবে না। কারেন্ট কখন আসে? যখন ভোল্টেজের কম বেশি হয়, পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়, অলওয়েজ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যেতে থাকবে, ঠিক আছে? তো যদি এই বি এবং ডি পয়েন্টের মধ্যে একটা পটেনশিয়াল ইকুইলিব্রিয়াম স্টেট ক্রিয়েট হয়, হ্যাঁ, এটা এটা কেবলমাত্র কখন ক্রিয়েট হবে? যদি এই পি এবং আর কি হয়, সমান হয়, ঠিক আছে? তো যদি এরকম হয়, তাহলে আইজি ইজ ইকুয়াল টু 0 হবে। তো যদি আইজি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা 1 এবং 2 নম্বর ইকুয়েশন, দেখো আমরা এখনো লিখে রাখছি, ওখানে থেকে আমরা পাবো, মানে আইজি 0 হয়ে গেলে 1 থেকে আমরা পাবো I1 ইজ ইকুয়াল টু I3, এবং 2 থেকে আমরা পাবো I2 ইজ ইকুয়াল টু I4। আইজি 0 হয়ে গেলে আইজি এর মান 0 বসাই দিলে আমরা এই দুইটা এক্সপ্রেশন পেয়ে যাব। বিসিডিবিটা স্যার অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিছে না স্যার? হ্যাঁ, স্যার আমরা এ বি ডি এরটা ক্লকওয়াইজ লিখছিলাম স্যার, এ থেকে বি এর দিকে নিচে, তুমি তারপরে যাই বলো ঘুরে ফিরে এক্সপ্রেশন সেমই আসবে, স্যার চিন্তা করে দেখ। একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি স্যার এক্সপ্রেশন সেম আসবে? দোনোটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হইতো তাহলে একটা ইয়া ছিল। তুমি বলো না, তাহলে তুমি বলো, তারপরে তুমি মনে করো এটা এরকম এটা এরকম, তোমার কথাই মানলাম, এখন তুমি আমাকে বলো যে তাহলে বিসিটিভির এক্সপ্রেশন কি হবে। স্যার আমি বিসিডিবিটারে স্যার ওইদিকে ঘুরে দিতে চাইতেছিলাম আর কি, ক্লকওয়াইজ। তুমি আই বলো, থ্রি আই তুমি থ্রি কিউ বলো। I3Q মাইনাস I4S মাইনাস GIG। তো ঘুরে ফিরে তো একই কথা, কোনো পার্থক্য আছে? না স্যার। কোনো পার্থক্য তো নাই। দেখো, তুমি যেটা বলছো ওইটা ইজ ইকুয়াল টু লেখা যাবে I3Q ইজ ইকুয়াল টু IgG প্লাস I4S। আবার এখন যেটা লেখা আছে এখান থেকে ওইটাই লেখা যাবে, IgG প্লাস I4S ইজ ইকুয়াল টু I3Q। কোনো সমস্যা তো নাই। না স্যার। তবে তুমি যেটা বলছো সেটাও ঠিক বলতেছো, কিন্তু সেটা সবাই বুঝতেছে কিনা আমি জানি না, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনের কথা। বাট প্রবলেম নাই, আমি সেটা বলছি যে কোনো সমস্যা নাই, যা লিখছি ঠিক আছে, ও যেটা বলছে আমি আর এটা চেঞ্জ করি নাই, কারণ আমার কাছে লাগছে যে চলে, তো ঠিক তো আছে, তাহলে আর চেঞ্জ করার দরকার কি। জি স্যার, আমি ভাবছিলাম স্যার ওই দুইটা, একটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ একটা ক্লকওয়াইজ হলে স্যার প্রবলেম হুম, হবে এই জন্য। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা এই 1 এবং 2 থেকে I1 ইজ ইকুয়াল টু I3 পাচ্ছি, এবং I2 ইজ ইকুয়াল টু I4 পাচ্ছি। কখন? যখন IG সমান 0। আমরা একটু মুছে দিব, আমাদের আর লেখার জায়গা নাই, ইকুয়েশনই বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে এখন ছবির চাইতে, ছবি তো অলরেডি হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি এখন? আমরা বলছি যে যখন কি, যখন যখন হচ্ছে আমাদের IG ইজ ইকুয়াল টু 0, তখন আমাদের এক্স অবস্থা। তাহলে এই মানটা যদি এখানে বসাই, মানে IG ইজ ইকুয়াল টু 0 এবং এগুলো এরকম, তাহলে আমরা বলতে পারবো যে I1P, IG তো 0, সো প্লাস 0 ইজ ইকুয়াল টু, ওইটা ওদিকে নিয়ে গেলাম, I2R, এরকম বলতে পারি। তো বেসিক্যালি আমরা বলতে পারতেছি এরকম যে তোমার I1P ইজ ইকুয়াল টু I2R, এটাকে সাপোজ আমরা বললাম 5। এবং সিমিলারলি এখান থেকে আমরা বলতে পারতেছি যে তোমার I2S প্লাস 0 ইজ ইকুয়াল টু I1Q। একটা জিনিস চিন্তা করো, আমরা I4 এর জায়গায় কি বসাইছি? I2, বিকজ I2 ইজ ইকুয়াল টু I4, এবং I3 এর জায়গায় বসেছে I1, বিকজ I1 ইজ ইকুয়াল টু I3, সেটা বসেছি। হুম,
তো দেয়ারফোর তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারবো আবার I1Q ইজ ইকুয়াল টু I2S, এটাকে আমরা বলছি 6। এখন যদি আমরা ইয়ে করি, তোমার 5 কে 6 দিয়ে ভাগ করি, 5 কে 6 দিয়ে ভাগ করি, I1 আয়ন চলে যাবে, থেকে যাবে P/Q, এবং I2 চলে যাবে, রয়ে যাবে R/S। তাহলে P/Q ইজ ইকুয়াল টু R/S। এটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ ফর্মুলা, এক্সপ্রেশন, ফাইনাল এক্সপ্রেশন, যেখানে PQRS প্রত্যেকেই হচ্ছে রেজিস্ট্যান্স এবং IG বা গ্যালভানোমিটার কারেন্টের মান হচ্ছে 0 তখন। ঠিক আছে? তো এটা আশা করি সবাই বুঝছো, খুব সহজ। কোনো সমস্যা থাকলে এখনো বলতে পারো, না থাকলে পড়ে ফেলবা আরেকবার নতুন করে। এতে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে প্রবলেমের জন্য এই ফর্মুলাটা লাগবে, প্লাস আমাদের কোশ্চেন থাকতে পারে, প্লাস আমাদের ল্যাব আছে এটার উপরে, এই ফর্মুলার উপরে। তো যদি ল্যাব হয় তাহলে আমি কিন্তু আর নতুন করে তখন এগুলো বলবো না, ইনফ্যাক্ট বলার দরকারও নাই। তারপরেও তোমরা পারো না, বুঝছো? আমি ভাইভাতে যখন জিজ্ঞেস করি কেন হয় কি হয়, কেউ কিচ্ছু বলতে পারে না। কারণ ল্যাবের তো ম্যানুয়ালি ভাইভা ছিল আগে থেকে। তো কেন P/Q ইজ ইকুয়াল টু R/S হয়, বা কেন আমরা এটা করতেছি, আমি তো জিজ্ঞেস করি, তখন দেখি পোলাপান চুপচাপ দাঁড়ায় আছে। আমি ভাবি যে আসলে এগুলো তো সবই পারার কথা, এগুলো তো না পড়াইলেও চলবে, অথচ পড়ানোর পরেও সমস্যা রয়ে যায়। তো তোমরা ভুলে গেছো, আমি পারবা না বলবো না, বলছি ভুলে যাও। কিন্তু তো এটা একটু সিরিয়াসলি দেখো, এগুলো সহজ জিনিস, হ্যাঁ, খুব সহজ জিনিস। আচ্ছা, তা আমাদের আসলে তোমার পড়াইতে পড়াইতে আমার 2টা কল আসছে, ইম্পর্টেন্ট, ধরতে হয়েছে ডিপার্টমেন্ট থেকে। আসলে এই জন্য ডিস্টার্ব হয়ে গেল। আমার আবার 10:30টায় ক্লাস আছে, এখন 10:10 বেজে গেছে।